নমস্কার। আজ আমরা চাঁদকে নিয়ে লেখা খুব সহজ কিন্তু দারুণ সুন্দর একটা বাংলা কবিতার গভীরে যাব। চলুন এর ভেতরের সৌন্দর্য আর লুকিয়ে থাকা অর্থগুলো খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, কবিতাটা শুরুই হচ্ছে কি সহজ আর মিষ্টি একটা লাইন দিয়ে। চাঁদ দেখতে যে কি সুন্দর, কি মধুর, কিন্তু ঠিক সে কারণেই হয়তো সে এত দূরে থাকে। মানে একটা মুগ্ধতা আছে, আবার একটা দূরত্ব আছে। এখানে যেন পুরো কবিতার সুরটা বাধা হয়ে যাচ্ছে। তো চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু ভাবি। চাঁদের এই যে একটা মিষ্টি আকর্ষণীয় রূপ, অথচ সে অনেক দূরে, এই ধারণাটা কিভাবে পুরো কবিতায় ছড়িয়ে আছে সেটাই আমরা প্রথমে দেখব। আচ্ছা, এবার দেখা যাক কবিতাটা আমাদের কোথায় নিয়ে যায়। এখানে কবি খুব সুন্দর করে দেখিয়েছেন চাঁদের থাকা বা না থাকাটা একটা গ্রামের জীবনকে, তার পরিবেশকে কতটা পাল্টে দিতে পারে। ভাবুন তো একবার, কি শান্ত একটা ছবি। চাঁদের আলো যেন একটা নরম চাদরের মতো পুরো গ্রামটাকে মুড়ে রেখেছে, আর সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মানে চাঁদের আলো এখানে শান্তির প্রতীক। এই যে দেখুন কি অসাধারণ একটা তুলনা। একদিকে চাঁদের আলোয় শান্ত ঘুমন্ত গ্রাম, আর ঠিক তার উল্টো দিকে চাঁদ নেই তো গ্রামটা যেন অন্ধকারে ডুবে গেল। এই আলো আর অন্ধকারের বৈপরীত্যটাই কিন্তু কবিতার অন্যতম মূল শক্তি। আর ঠিক তখনই গল্পে একটা মোচড় আসে। যখন চাঁদটা মেঘের আড়ালে মুখ লুকায়, তখন কিন্তু শুধু আলো চলে যায় না, পুরো পরিবেশটাই কেমন যেন থমথমে হয়ে ওঠে। আর এই অন্ধকার নামার সাথে সাথেই গ্রামের সেই শান্ত ভাবটা পুরোপুরি উধাও। তার জায়গায় চলে আসে শিয়ালের ডাক, একটা গা ছমছমে বন্য পরিবেশ। মানে চাঁদের অনুপস্থিতিটা কতটা প্রভাব ফেলছে ভাবা যায়। কিন্তু এতক্ষণ যা শুনলাম তার থেকেও অবাক করার মতো বিষয় আসছে এবার। কবিতাটা এখানে একটা দারুণ মোড় নেয়। কবি এবার চাঁদকে আর শুধু আকাশের একটা বস্তু হিসেবে দেখছেন না, তাকে একটা জীবন্ত চরিত্র বানিয়ে তুলছেন, যার নিজেরও রাগ অভিমান আছে। এই প্রশ্নটা আমাদের ভাবাতে বাধ্য করে, তাই না? যে আমরা যে চাঁদটাকে রোজ দেখি, তারও কি কোনো অনুভূতি থাকতে পারে? সে কি কিছু ভাবে? কবিতাটা আমাদের ঠিক এই দিকেই নিয়ে যাচ্ছে। এই লাইনটা কবিতার একেবারে কেন্দ্রবিন্দু। এখানে কবি চাঁদের গায়ের ওই দাগগুলোকে আর শুধু গর্ত বা পাথর হিসেবে দেখছেন না। তিনি বলছেন, ওগুলো আসলে চাঁদের মনে জমে থাকা রাগের চিহ্ন, তার কষ্টের দাগ। কি অসাধারণ একটা কল্পনা, তাই না? তো বুঝতেই পারছেন, এখানে দাগ শব্দটার মানেটাই পাল্টে যাচ্ছে। এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকছে না। এটা হয়ে উঠছে চাঁদের ভেতরের অনুভূতির একটা বাইরের প্রকাশ। তাহলে চাঁদের মনে যে এত রাগ, এত কষ্ট, সেটার কি হবে? চলুন কবিতার শেষ অংশে যাই। দেখি কবি কিভাবে এই রাগটাকে একটা সুন্দর সমাপ্তির দিকে নিয়ে গেছেন। আর ঠিক এখানেই আসে এক চেনা মিষ্টি ডাক, চাঁদ মামা। আর এই একটা শব্দেই যেন পুরো কবিতার মেজাজটা, মানে ওই যে একটা রাগী অভিমানী ভাব ছিল, সেটা এক মুহূর্তে বদলে গেল। আমরা সবাই তো ছোটবেলা থেকে চাঁদকে চাঁদ মামা বলেই ডেকে এসেছি। এই ডাকটার মধ্যে একটা ভালোবাসা আছে, একটা ভরসা আছে। আর কবি ঠিক এই জিনিসটাকেই কাজে লাগিয়েছেন। ওই দাগওয়ালার রাগী চাঁদটা এক মুহূর্তে আমাদের সবার প্রিয় মামা হয়ে গেল, একজন স্নেহময় অভিভাবক। আর যেই না চাঁদ মামা হাসতে শুরু করল, অমনি তার সব রাগ জল হয়ে গেল। সেই হাসির আলোতেই গ্রামটা আবার আগের মতো শান্তিতে, স্নিগ্ধ আলোয় ভরে উঠল। কবি এখানে চাঁদের এই সুন্দর হাসির ছবিটাকে ধরে রেখেছেন, কারণ এই হাসি দিয়েই তিনি কবিতার শেষ এবং সবচেয়ে শক্তিশালী কথাটা বলবেন। আর এই হল কবিতার চূড়ান্ত পর্ব। কবি চাঁদের ওই নির্মল সুন্দর হাসিকে সরাসরি আমাদের দেশের প্রতি ভালোবাসার সঙ্গে জুড়ে দিলেন। যেন চাঁদের হাসি আর আমাদের দেশের সৌন্দর্য দুটো মিলেমিশে এক হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ছোট্ট কবিতা, যা শুরু হয়েছিল আকাশের এক দূরবর্তী চাঁদকে দিয়ে, সেটা শেষ হল আমাদের দেশের প্রতি ভালোবাসা আর পরিচয়ের এক গভীর প্রতীকে এসে। অসাধারণ একটা যাত্রা, তাই না? শেষ পর্যন্ত কবিতাটা আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমরা রাতের আকাশে যা দেখি, ওই চাঁদ, ওই তারা, সেগুলো কি শুধুই মহাকাশের বস্তু, নাকি ওগুলোর মধ্যে আমরা নিজেদের গল্প, নিজেদের পরিচয়কেই খুঁজে নিই? ভাববার মতো একটা বিষয়।